সুপ্রিয় দর্শক ও সুধী, আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের সরাসরি স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। আপনাদের সাথে থাকছি আমি ডক্টর মলি। দর্শক, আজ 14ই নভেম্বর ওয়ার্ল্ড ডায়াবেটিক ডে, বিশ্ব ডায়াবেটিক দিবস। প্রতি বছরই নভেম্বরের 14 তারিখে এই দিবসটি পালন করা হয় এবং প্রতি বছরই এই দিবসটির জন্য একটি প্রতিপাদ্য বিষয় বা একটি থিম থাকে। পুরো বছর জুড়ে যখন ডায়াবেটিস কন্ট্রোল করতে গিয়ে আমরা কিছু বিষয় ফেস করি যে এই বিষয়গুলোতে হয়তো বা কাজ করা হয়নি, যার কারণে ডায়াবেটিসটা অনিয়ন্ত্রিত থেকে যাচ্ছে বা এটার প্রতিবন্ধকতা আরও বেড়ে যাচ্ছে বা প্রতিরোধ করা যাচ্ছে না, তখন আমরা পুরো বছর জুড়ে যে প্রবলেমগুলো বেশি ফেস করি সেগুলোর উপর ভিত্তি করে একটা প্রতিপাদ্য বিষয় তৈরি করি যে এই বিষয়টিতে আমরা এবার আরও বেশি সচেতন হব, আরও বেশি সোচ্চার হব। তো আজকে আমরা চেষ্টা করেছি আমাদের যে থিমটি না ডায়াবেটিক দিবসে, সেটির সাথে এমন একজন ব্যক্তিত্ব আমরা পেয়েছি যাকে দিয়ে আমরা আসলে ডায়াবেটিসের এই বিষয়গুলো আরও সচেতনতা তৈরি করার জন্য আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের আজকে বিষয়টা আমরা রেখেছি ডায়াবেটিস প্রতিরোধ ও চিকিৎসা, এবং এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে শ্রুতি উপস্থিত আছেন অত্যন্ত সুনামধন্য স্বাধীনতার পদকপ্রাপ্ত কিংবদন্তি চিকিৎসক, জাতীয় অধ্যাপক ডাক্তার AK আজাদ খান, প্রেসিডেন্ট ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। দর্শক, আজকে আমরা খুবই গর্বিত এমন একজন প্রতিযোগিতা ব্যক্তি যিনি কিনা ডায়াবেটিকের এই বিষয়গুলোতে সকলকেই আসলে তার জ্ঞানদানের মাধ্যমে আমরা এই পর্যন্ত নিয়ে এসেছি। আমাদের বিশেষ করে যারা ডায়াবেটিস প্র্যাকটিস করেন তারা সবাই জানবেন যে স্যারের মাধ্যম দিয়ে কিন্তু আমরা অনেকগুলো প্রতিবন্ধকতা পেরিয়ে এসেছি এখন পর্যন্ত। আজকে আমরা চেষ্টা করব যে থিমটি আছে সেটি নিয়ে তো অবশ্যই কথা বলবো, সেই সাথে যারা দর্শক আপনারা দেখছেন তাদের যে কোনো ধরনের সমস্যা বা ডায়াবেটিক নিয়ে কোনো ধরনের সমস্যা বা ডায়াবেটিসের সাথে হার্টের কোনো সমস্যা বা কিডনির কোনো সমস্যা বিষয়ে সরাসরি ফোন করে কথা বলতে পারেন আমাদের আজকের সম্মানিত ডক্টরের সাথে আমাদের স্ক্রলে দেখানো নাম্বার, এবং সেই সাথে ফেসবুক থেকে সরাসরি দেখতে লগ ইন করুন www.facebook.com/banglavision এই লিঙ্কটিতে। চলুন দর্শক, আজকে আমরা আলোচনা শুরু করে দিই। আমাদের আজকে যে বিষয়টি স্যার আমরা রেখেছি যে ডায়াবেটিক প্রতিরোধ এবং চিকিৎসা, ওয়ার্ল্ড ডায়াবেটিক ডে স্যার প্রতি বছরই 14ই নভেম্বর পালন করা হয়। তো এই বিষয়টিতে আমরা যদি স্যার বলতে চাই যে অনেক কিছু আমরা জানি যে নিয়ন্ত্রণ করা যায় না, প্রতিরোধ করা যায় না, বা চিকিৎসা করলে অনেক সময় কমছে না ডায়াবেটিসের পরিমাণ। তো সেই জায়গা থেকে যদি স্যার একটু বলেন যে থিমটা বা প্রতিপাদ্য বিষয়টা এবার কি রাখা হয়েছে বা কেন আসলে এটা রাখা হলো? এবারকার প্রতিপাদ্য হচ্ছে যে কর্মস্থানে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন। আমি এই যে ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে সম্বন্ধে একটু বললে বোধহয় দর্শকদের জন্য ভালো হবে। ডায়াবেটিসকে পৃথিবীতে যে মহামারী রূপে প্রথম চিহ্নিত করে ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশন, পরে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনও এটাকে এই মহামারী রূপে চিহ্নিত করে। তো 2006 সালে আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করেছিলাম যে এটা এতই মহামারী যে এ সম্বন্ধে সচেতনতা সৃষ্টিতে সুবিধা হবে যদি একটা বিশ্ব ডায়াবেটিস দিবস করা হয়, এটা এবং এটাকে জাতিসংঘে উপস্থাপনা করার জন্য, এবং বাংলাদেশ সরকার এটা জাতিসংঘে উপস্থাপনা করে এবং সর্বসম্মতিক্রমে এই বিশ্ব ডায়াবেটিস পালনের সিদ্ধান্ত জাতিসংঘ নেয় এবং 2007 সাল থেকে পালিত হয়ে যাচ্ছে। 14ই নভেম্বর কেন? কারণ 14ই নভেম্বর হচ্ছে ফ্রেডরিক বেন্টিং, যিনি প্রথম ইনসুলিন আলাদা করতে পেরেছিলেন প্যানক্রিয়াস থেকে, এবং যে টাইপ 1 ডায়াবেটিস যারা ইনসুলিন ডিপেন্ডেন্ট তারা তার আগে তো মরেই যেত, তো সুতরাং তাদের বাঁচার ব্যবস্থা করলেন। তার স্মৃতির সম্মানার্থে 14ই নভেম্বরকে বেছে নেওয়া হয়। এখন এবারকার যে প্রতিপাদ্য সম্বন্ধে আপনি জিজ্ঞাসা করেছেন, দেখেন কর্মক্ষেত্রে মানুষের তো একটা অনেক সময় ব্যয় করতে হয়। আমি কর্মক্ষেত্রে বলতে খালি এই যে ফ্যাক্টরি অফিস সেটাই খালি মিন করছি না, ছাত্রছাত্রীদের স্কুল কলেজ ইউনিভার্সিটি এটা তাদের কর্মক্ষেত্র। সেই সব জায়গাতে যদি ডায়াবেটিস কন্ট্রোলের সচেতনতা বাড়ানো যায় এবং ডায়াবেটিস কন্ট্রোলে রাখার ব্যবস্থাগুলো করা যায়, তাহলে পরে ডায়াবেটিস প্রতিরোধ এবং কন্ট্রোলে অনেক সুবিধা হবে। আমি একটু ভালো করে বুঝিয়ে দেই। অনেক সময় দেখেন যে
ডায়াবেটিস হলে লুকিয়ে রাখে, সেটা তো একেবারেই উচিত নয়, কারণ ডেঞ্জারাস হতে পারে। স্কুল কলেজ যেমন ধরুন যে ডায়াবেটিস হলে তো তাদের হাইপোগ্লাইসেমিয়া হতে পারে ওষুধের জন্য, তো তখন অজ্ঞান হয়ে পড়লে তো একটা বিরাট ব্যাপার। তো সেজন্য এটা লুকিয়ে রাখা উচিত না যে ওর ডায়াবেটিস আছে, ও হাইপো হয়ে গেছে হয়তো, উদাহরণস্বরূপ বললাম। দ্বিতীয় হলো মানে তার এই বিষয়টি জানানোটা আর দরকার যে তার বন্ধু বান্ধব বা কলিগরাও যাতে সেটা জানে যে তার এই কারণে হয়তো বা সে মাথা ঘুরে পড়ে গিয়েছে বা হাইপোগ্লাইসেমিক অ্যাটাকটা তার হয়েছে, না হলে তার আসলে ইমিডিয়েট ট্রিটমেন্ট বা ইমিডিয়েট একটা মেজারমেন্ট নিতে পারে। সে একদম ঠিক বলেছেন। আরেকটি কথা হলো যে ডায়াবেটিস যদি আমরা প্রতিরোধ করতে চাই, হয়ে গেলে কন্ট্রোল করতে চাই, তাহলে তো তার জীবনযাপন পদ্ধতির পরিবর্তনটা আনতে হবে। তার মধ্যে কি সে মোটিয়ে যাতে না যায়, মোটা হলে সেটা ওজন কমে ফেলতে পারে, খাবার দাবার সেরকম হবে। কারণ মোটিয়ে যাওয়ার কারণগুলো তো প্রধানত আমাদের জীবনযাপন পদ্ধতির পরিবর্তনের জন্য। সেই পরিবর্তনটা কি, মানুষ যে খাচ্ছে সেটা ফাস্টফুড কালচার হয়ে যাচ্ছে এবং সেটা অত্যন্ত ক্যালোরিবহুল, এক। দ্বিতীয় হলো যে ধরুন স্কুল কলেজে বা অফিসেও যে আসবে, তো খাবার তো বাসার থেকে যে নিয়ে আসবে সেটা ওই বানাই দেওয়ার এখন সময় নেই মানুষের। তার ফলে সে ফাস্টফুড কালচার, বার্গার, চিপস এসবে অভ্যস্ত হয়ে যাচ্ছে। শুধু এই বার্গার চিপস নয়, কোমল পানীয়, কিন্তু আমার দেশে তৈরি যে তেলে ভাজা পিঠা, ওগুলোও কিন্তু ফাস্টফুড। সুতরাং যদি কর্মক্ষেত্রে এইগুলার ব্যবস্থা থাকে, তাই মানুষের ঠিকমতো খাদ্যাভ্যাস করে উঠবে, এক নম্বর। দ্বিতীয় হলো যে কর্মক্ষেত্র যেমন স্কুল কলেজ, তার পাশেই ফাস্টফুডের অ্যাডভার্টাইজমেন্ট অ্যালাউ করা উচিত না। স্কুল কলেজের ছাত্রদের কোথাও খেলাধুলার ব্যবস্থা থাকতে হবে। যখন যেখানে মানুষ কাজ করছে বা ফ্যাক্টরিতে কাজ করছে বা ডেস্কে বসে কাজ করছে, তো তার তো তখন কোনো পরিশ্রম নাই। তো সেই জন্য যদি ওখানে এই ব্যবস্থাগুলো থাকে, তাহলে আমি একটা বিশেষভাবে বলতে চাচ্ছি যে তাহলে তার স্বাস্থ্যসম্মতভাবে জীবন চালাবার সুযোগ সৃষ্টি হবে। এবং এখানে আমি একটা খুব জোর দিয়ে বলছি যে ধরুন ফ্যাক্টরি বা কোনো অফিসের মালিক, সেটাকে বাড়তি খরচ না মনে করে এটা তার যে ফ্যাক্টরি বা অফিস, তার জন্য সুবিধা হবে। কারণ যে সমস্ত এমপ্লয়িরা কাজ করে তারা যদি সুস্থ সবল থাকে, কাজের প্রোডাক্টিভিটিটা অনেক বেড়ে যাবে, প্রোডাক্টিভিটি বাড়বে, অ্যাবসেন্টিজম কমে, ছুটি নেওয়ার প্রবণতা কমে যাবে। সুতরাং এটা একবারে উইন উইন সিচুয়েশন। এমনকি আমি এটাও বলতে চাচ্ছি যে মানুষকে তো বেতন, কাজ করলে বেতন দেয়, তাই না? তো বেতনের মধ্যেই তার ফ্যাক্টরিতে থাকাকালীন খাওয়া প্রোভাইড করবে, সেটাও তো ইনক্লুড হতে পারে। এটাই স্যার জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে ডায়াবেটিক যে ফুড, কিছু কিছু যে ডায়াবেটিক ফুড আছে যেখানে আমরা সুগারটাকে কমিয়ে একটা ব্যালেন্স ডায়েট করে দিই, সেটা কি আসলে ওয়ার্কিং প্লেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিনা? দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যায় যে যারা ডায়াবেটিস থাকেন তারা বাসা থেকে অনেক সময় খাবার আনতে পারেন না, বা যে ডায়াবেটিক ফুড মেনটেন করার যে বিষয়টি সেটা হয়তো করা সম্ভব না। সেক্ষেত্রে স্যার আপনার মাধ্যম দিয়ে একটু আমরা জানতে চাচ্ছি যে এই বিষয়টিতে আসলে গুরুত্ব দেওয়াটা কতটুকু গুরুত্বপূর্ণ? খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, ডায়াবেটিস কন্ট্রোলের জন্য ডক্টর ইব্রাহিমের অমোঘ বাণী যে কন্ট্রোল 3D, মানে ডায়েট, ড্রাগ, ডিসিপ্লিন, তাই না? তো এখন এর মধ্যে ডিসিপ্লিন মানে এক্সারসাইজ, আর ডায়েট তো ডায়েট, দুটাই তো খুবই ইম্পর্ট্যান্ট। দেখুন যে ফাস্টফুড কালচারটা যেভাবে বেড়ে যাচ্ছে, তাতে ডায়াবেটিস বাড়ার সাথে সরাসরিভাবে যুক্ত। কারণ ফাস্টফুড তো ক্যালোরি বহুল এবং ফাইবার কম থাকে, তো যেটা আমাদের দরকার সেটা। সেই জন্য সে ওয়ার্কিং প্লেসে, মানে তার কর্মক্ষেত্রে জায়গাতে এই সুবিধাগুলোর সৃষ্টি করলে তাহলে পরে তো মানুষের সুস্থ থাকা এবং তার যে প্রোডাকশন, যে অফিস বা ফ্যাক্টরির প্রোডাকশনও অনেক বেড়ে যাবে, অ্যাবসেন্টিজম কমে যাবে, যেটা আমি বলছি। সুতরাং সবার জন্যই প্রয়োজন।
এখানে স্যার একটা কথা গুরুত্বপূর্ণ যে আমরা যে বলছিলাম যে ওয়ার্ক প্লেসে ডায়াবেটিস এই বিষয়টিকে যেবার আমরা গুরুত্ব দিচ্ছি, সেখানে আসলে এই যে লম্বা সময় কাজ করা বা একটা প্রাইম টাইম দিনের একটা মানে গুরুত্বপূর্ণ সময়টাই আমরা কিন্তু অফিসে দিচ্ছি বা যারা যারা কাজ করছেন তারা দিচ্ছেন। তো এখানে স্যার এই সেডেন্টারি ওয়ার্কার বা বসে বসে কাজ করাটা কি আসলে ডায়াবেটিসের সাথে সম্পর্কিত কিনা, বা এখানে আসলে বেশি বা ডায়াবেটিস হচ্ছে কিনা, এই ধরনের কি আপনি পাচ্ছেন কিনা বা মনে হচ্ছে কিনা? যে আমি তো সেটাই বলছিলাম যে ওয়ার্কিং প্লেসে যদি স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা থাকে এমনকি বেতনের অংশ হিসাবে অফিস থেকে দেওয়া হয়, না দেওয়া হলেও যদি এটা থাকে সহজলভ্য থাকে, তাহলে মানুষের পক্ষে অনেক সুবিধা হবে। বা বিশেষ করে আমাদের দেশের জন্য আরও বিশেষ প্রযোজ্য, কারণ আমার দেশে তো বাড়ির থেকে খাবার আনার কালচারটা অত নাই না। সুতরাং অন্য হলো সে যে খাবারটা কিনে খায় ওখানে, তো সহজেই তো সেই ফাস্টফুড কোমল পানীয় মানে সেগুলোই তো সহজলভ্য হয়ে গেছে, কাজে খায়। এবং শুধু তাই না, টেলিফোনে অর্ডার দিলেও তো সাপ্লাই হয়ে যায়, বুঝলেন না? সেই জন্য সেটাকে এমফাসাইজ করা হচ্ছে। অনেক ধন্যবাদ স্যার। ওয়ার্ক লাইফের ডায়াবেটিসের ক্ষেত্রে স্যার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে যে স্ট্রেস থাকে ওয়ার্ক, যেগুলো অর্গানাইজেশনগুলো যেগুলো বিজনেসের সাথে সরাসরি সম্পর্কিত বা তাদের অথবা সেলস বা বিজনেসের একটা ডিরেক্ট সম্পর্ক থাকে, সেই জায়গাগুলোতে ছাড়াও দেখা যায় যে যারা হসপিটালেও কাজ করেন, এভরি জায়গাতে প্রত্যেকটা জায়গাতে আসলে দেখা যায় যে স্ট্রেসফুল লাইফ লিড করতে হয় আমাদের, এবং রাস্তায় অনেক ট্রাফিক থাকে, দূরে ওয়ার্ক প্লেসে যাওয়া, সেখান থেকে বাসায় ফেরত আসা, ওয়ার্ক লাইফ ব্যালেন্স করা। তো এই যে স্ট্রেসটার সাথে কি স্যার ব্লাডের যে গ্লুকোজটা, এটার কি কোনো সম্পর্ক আছে কিনা, বা মেটাবলিজম করতে দেরি করে কিনা, বা তাদের ক্ষেত্রে ডায়াবেটিস হওয়ার হাই চান্সেস থাকে কিনা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন, স্ট্রেসে যে মানুষ স্ট্রেসে পড়লে যে সমস্ত হরমোন বেশি তৈরি হয় সেগুলো ডায়াবেটিজনিক। তো সুতরাং স্ট্রেস হলে ডায়াবেটিস কন্ট্রোল হতে চায় না, আবার স্ট্রেস হলে ডায়াবেটিস হয় সহজে। সুতরাং মানুষকে আমাদের স্ট্রেস কি করে কন্ট্রোল করবে এটা শেখানো দরকার, এবং ওয়ার্ক প্লেসে তার ব্যবস্থা থাকা দরকার। যেমন আমি বলছি যে একজন মানুষ ডেস্কে বসে কাজ করে, তো তাকে তো শিক্ষা দেওয়া যায় যে ডেস্কে বসে কাজ করবে। আর বিশেষ করে এখন তো আরও বেশি হয়ে গেছে, কম্পিউটারের সামনেই তো কাজ করছে। তো তাদের শিক্ষা দেওয়া যায় যে আপনি কিছুক্ষণ পর অন্তত 1 মিনিট 2 মিনিট হলে হেঁটে আসবে, এবং ওই ইসে কর্মক্ষেত্রে একটা এক্সারসাইজের ব্যবস্থা থাকা, বড় জিম না থাকলে মিনি জিম থাকলে, এবং সেখানে যদি তার একটা থাকে যেখানে বসে সে কিছুটা মেডিটেশন করতে পারে, তাহলে পরে তো তার ওই স্ট্রেস কন্ট্রোল করা সহজ হবে। তো সেটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং এটার সাথে কি স্যার যে গ্লুকোজটার সম্পর্ক আছে কিনা, যে বেশি স্ট্রেস থাকলে দেখা যায় গ্লুকোজের মেটাবলিজমের প্রবলেম হয় এবং দেখা যায় যে রক্তে চিনির পরিমাণ বেড়ে যায়, এই ধরনের ব্যাপারগুলো ঘটে কিনা স্যার? তাতে বটে স্ট্রেস হলে যে স্ট্রেস হরমোনগুলো আছে তাতে শরীরে বেশি গ্লুকোজ উৎপন্ন হয়, যে যার জন্য তার ডায়াবেটিস কন্ট্রোলে অসুবিধা হয়। অনেক ধন্যবাদ স্যার। আমাদের সাথে একজন দর্শক আছেন, তার ফোনটা নিচ্ছি স্যার। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মাহবুব বলছি মোহাম্মদপুর থেকে। জি। আচ্ছা, আমি বলছিলাম যে যাদের ডায়াবেটিস থাকে 14-15, তারা কি আপেল এবং কলা খেতে পারবে? তাদের বয়স হলো 70 বছর। আচ্ছা, 14-15 এটা কি আপনার ভরা পেটে থাকছে? ভরা পেটে থাকছে? জি জি। 14-15 কি আপনার ভরা পেটে থাকছে খাবারের পর, খাবার খাওয়ার পর? জি, খাওয়ার পরে। আচ্ছা, তারপর যা প্রশ্ন হচ্ছে যাদের খাবার খাওয়ার পর ভরা পেটে ডায়াবেটিস 14-15 থাকে, তারা কি আপেল, কলা বা এই ধরনের ফ্রুটসগুলো খেতে পারবে কিনা? প্রথম কথা হলো 15 ভরা পেটে হোক খালি পেটে হোক, মানে তার গ্লুকোজ কন্ট্রোল আনকন্ট্রোল। তো যে সমস্ত খাবারে গ্লুকোজ সহজে বেড়ে যায় সেগুলো তার কন্ট্রোলে রাখা উচিত। এর মধ্যে কলাতে তো মিষ্টিত কলা, তারপরে সেখানে বেড়ে যায়। আপেলে তার সাথে কম বেড়ে যায়। তো খাওয়া যাবে না এমন কথা না, কিন্তু পরিমিত খেতে হবে। যদি তার ডায়াবেটিস কন্ট্রোল না থাকে তো তখনকার সময়ের জন্য কলাটা অ্যাভয়েড করে ডায়াবেটিসের কন্ট্রোল এনে নেবে, কিন্তু খাওয়া যাবে না। কলা তো আর বিষ নয়। যত গ্লুকোজ বেশি থাকবে কন্ট্রোল করে আনতে হবে,
কন্ট্রোল করে নেয়, পরিমিত কলা খেতে পারবে তো। অনেক ধন্যবাদ স্যার। যে প্রশ্নতে চাচ্ছিলাম যে ডায়াবেটিক আক্রান্ত হয়েছে, এরকম মানে মাত্রই হয়েছে, মুখে ওষুধ খাচ্ছে, তো তাদের ক্ষেত্রে স্যার মানে কতদিন পরে পরে আসলে পরীক্ষা নিরীক্ষা করা উচিত? যে আমার মা তো ডায়াবেটিস হয়েছে, এখন কি আমি ডেইলি সকালে পরীক্ষা করব নাকি একটা নির্দিষ্ট সময় পর পর পরীক্ষা করব, এবং আমি মানে এই ওষুধটাকে আমাকে ডায়াবেটিসটা কন্ট্রোল করছে কিনা সেটা আসলে আমি কিভাবে বুঝবো? কতদিন পর পর পরীক্ষা করে বুঝবো? দেখুন, ডায়াবেটিস হলে কতক্ষণ পর পর ডায়াবেটিস কন্ট্রোল করবেন, আইডিয়াই তো হলো এখন বর্তমানে যে কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং অ্যাভেলেবল ডিভাইস, যে লাগিয়ে দিলে আপনার ব্লাড সুগারটা সবসময় দেখতে পারবেন, আপনি আপনার মোবাইল ফোনের সাথে লিঙ্ক করে দেবে। কিন্তু সেটা একটু ব্যয়বহুল, চাই আমার দেশে অত পপুলার হয় নাই। পৃথিবীর অন্য উন্নত দেশে তো এটা এখন এই গ্যাজেট ডায়াবেটিস কন্ট্রোলের অংশ হয়ে গেছে। সুতরাং কতক্ষণ পর পর না, দিনে কয়েকবার করা দরকার। তবে যে ডায়াবেটিসটা একদম কন্ট্রোল হয়ে যায় এবং সে শিওর হয়ে যে কন্ট্রোল থাকতেছে, তাহলে রোজ 5 বার করা দরকার হয় না তখন, বুঝলেন না? তাও যে ডায়েট ভেরি করলেই তার কন্ট্রোল আছে কিনা দেখে নেওয়া উচিত। এবং তাতে হয় কি, সে মানে কোনো ধরনের কোনো যদি রিচ ফুড খেয়ে ফেলে বা কোনো একটা কারণে যদি বেশি খাবার খাওয়া হয়ে যায়, তখন দেখা যাবে তার পরীক্ষাটা করে নেওয়া উচিত যে আসলে তার ডায়াবেটিসের কি অবস্থা আছে। আমি খাবার ব্যাপারে বলবো যে অনেকেই মনে করে যে ডায়াবেটিস হচ্ছে আমি গেলাম আর কিছু খেতে পারবো না, তা তো নয়। ডায়াবেটিসের যে খাবার, খাদ্য তালিকা সুস্থ লোকের খাবার তালিকার মতোই, এবং তারা এটা মনে রাখবে তার যদি ওজন আধিক্য থাকে তাহলে তার ক্যালোরি কমিয়ে ওজনটা কমিয়ে আনতে হবে, এক নম্বর। দ্বিতীয় হলো, সে কখনোই যে সমস্ত খাবার খেলে সরাসরি গ্লুকোজ বেড়ে যায় সেগুলো সে অ্যাভয়েড করবে, যেমন চিনি, গুড়, ওই এগুলো দিয়ে তৈরি এগুলো দিয়ে তৈরি খাবার সে অ্যাভয়েড করবে। কারণ এখানে কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে একজন ডায়াবেটিস রোগী এখন সুস্থ রোগীর মধ্যে, সুস্থ লোকের মধ্যে একটা ফারাক আছে। সে ফারাকটা হলো, একজন সুস্থ লোক যতক্ষণ ইনসুলিন দরকার ততক্ষণ ইনসুলিন তৈরি করতে পারে। ধন্যবাদ স্যার। আমরা আবার একটু আলোচনা আসবো, আমার সাথে একজন দর্শক আছেন, তার ফোনটি নিচ্ছি। জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। দর্শক শুনতে পাচ্ছেন আমাদের? জি জি ম্যাম, জি। আমি ডায়াবেটিসের রোগী। খালি পেটে সাধারণত 10-12 পর্যন্ত আমার ডায়াবেটিস থাকে। সবচেয়ে বড় সমস্যা হলো আমার দাঁত, ভিতরের মাড়িতে দাঁত ছিল একটাও নাই, সব অর্ধেক ভাঙে গেছে। এখন খাবার দাবার খুব কষ্ট হয়। আমি ডেন্টিস্টের কাছে গেছিলাম, ওনারা বলেন কোনটা ওই ফালানো যাইবো না, আবার কোনটা ফালানো যাইবো, একটা রুট ক্যানেল করছে, কিন্তু অন্যগুলারও রুট ক্যানেল করার দরকার এরকম বলতেছে। রুট ক্যানেল করতে গেলে আমার মাটির পুরা জাতি করতে হয়। এখন এই অবস্থা কি করা যায় এটি আমি জানতে চাচ্ছিলাম স্যারের কাছে। ওনার দাম তো অনেক শুনছি এবং দেখছি, ওনাকে আমার সালাম দিবেন। অবশ্যই দর্শক আমাদের সাথে থাকুন। স্যার, ওনার যে কনসার্নটা যেটা মনে হচ্ছে যে উনি যে আসলে রুট ক্যানেল করতে চাচ্ছে, এক্ষেত্রে আসলে ডায়াবেটিসটা যেহেতু আনকন্ট্রোলড ওনার, সেক্ষেত্রে কি আমরা কি সাজেস্ট করতে পারি আসলে? না, ওনাকে ওয়ালাইকুম আসসালাম। প্রথম কথা হলো যে আপনার যা বললেন, তা আপনার ডায়াবেটিস একেবারেই কন্ট্রোল নাই। তো রুট ক্যানেল করতে গেলেও তো ডায়াবেটিসটা কন্ট্রোল করে আনতে হবে। এখানে এই প্রসঙ্গে আমি একটা কথা অবতারণা করতে চাই, সেটা হলো যে ডায়াবেটিস কন্ট্রোল করতে ওই যে আগেই বললাম 3D বলেছি, তো দুটা তো লাগবেই। একটা হলো তার ডায়েট এবং এক্সারসাইজ, এটা তো লাগবেই। এখন ড্রাগ, তো ড্রাগের যে মানে ওষুধ আর কি, ড্রাগ অর্থে ওষুধ, তো সেই ওষুধ মুখের ওষুধে হবে না ইনসুলিন নিতে হবে, এটা কিন্তু প্রত্যেক লোককে বুঝতে হবে। কারণ ইনসুলিন হচ্ছে এমন একটা হরমোন, সেটা বেঁচে থাকার জন্য অপরিহার্য। সব হরমোন কিন্তু বেঁচে থাকার জন্য অপরিহার্য নয়, একদম স্বাভাবিক থাকার জন্য অপরিহার্য। যেমন এটা মানুষকে বোঝাবার জন্য আমি সবসময় উদাহরণটা দিয়ে থাকি, যে আমরা ষাঁড়কে ক্যাস্ট্রেট করে বলদ বানাই, তাহলে তাদের তো চাষ করা যায় না। তো সেই বলদ তো আর তার বাচ্চা তৈরি করতে পারে না, কিন্তু সে তো মরে যায় না। তার মানে টেস্টোস্টেরন না থাকলে মরে যাবে না,
সে বাচ্চা তৈরি করতে পারবে না বা আরও অনেক কিছু অসুবিধা হবে। কিন্তু ইনসুলিন না থাকলে সে মরেই যাবে, ইনসুলিন নিতেই হবে, বুঝলেন না? সুতরাং তার ডায়াবেটিস কন্ট্রোল করতে ডাক্তারের কাছে যে বলছে তার 10-12 থাকে, তাহলে তাকে প্রথমে কন্ট্রোলই নাই, কন্ট্রোল করে তারপরে তাকে মানে বাকি কন্ট্রোল হলো খালি পেটে 6-এর কাছে হলে কন্ট্রোল, কিন্তু 7 হইলেও আমরা 7-এর কাছে হলেও আমরা অ্যাকসেপ্টেবল ধরে নেই। আর খাওয়ার 2 ঘন্টা পরে 8-এর কাছে থাকলে আমরা ধরে নেই অ্যাকসেপ্টেবল। অনেক ধন্যবাদ দর্শক, অনেক ধন্যবাদ আমাদের প্রশ্নটি করার জন্য। স্যার, যে বিষয়টিতে কথা বলতে চাচ্ছিলাম যে মুখে খাওয়ার ওষুধ খাচ্ছে এবং ডায়াবেটিস হয়েছে এবং দেখা যাচ্ছে যে তার কিছুদিন পরে হয়তো বা হার্টের সমস্যা অনেক কিছু ডেভেলপ করে। তো একজন ডায়াবেটিস রোগীর যখন ডায়াবেটিস হলো, সে জানলো ওষুধ খাচ্ছে, তার কতদিন পর আসলে হার্টের মানে পরীক্ষা নিরীক্ষাগুলো করা উচিত এবং সেক্ষেত্রে কোন পরীক্ষাটা আসলে করলে ভালো হয় আর কি? দেখুন, প্রথম কথা হলো যে ডায়াবেটিস যে মহামারী দেখা গেছে পৃথিবীর সবখানেই, এই মহামারীটা টাইপ 2 ডায়াবেটিস জন্য। এই টাইপ 2 ডায়াবেটিস যেটা শুরুতেই ইনসুলিন ডিপেন্ডেন্ট নয়, সেটা কিন্তু শুরুতে অধিকাংশের ক্ষেত্রে কোনো উপসর্গ থাকে না। উপসর্গগুলোই হচ্ছে কমপ্লিকেশন দিয়া বা আরও বেশি হয়ে গেলে। কিন্তু এই যে ব্লাড সুগার তার বেশি হয়ে গেছে, উপসর্গ না হইলেও কিন্তু জটিলতাগুলো শরীরের মধ্যে সৃষ্টি হইতেছে। সেজন্য প্রথম কথা আমরা বলি যে সব মানুষের একটা বয়সের পরে বছরে একবার করে চেক করে নেওয়া উচিত তার ডায়াবেটিস হয়েছে কিনা। চেক করা তো খুবই সোজা, ব্লাড সুগার করলেই হবে। এখন বর্তমানে অ্যাপসও আছে, ডায়াবেটিস সমিতি অ্যাপস আছে, যে হাইট, ওয়েট, এগুলো দেখে সে বুঝতে পারবে তার ডায়াবেটিস হওয়ার প্রবণতাটা কতখানি। এখানে স্যার একটা অ্যাডিশনাল কোশ্চেন যদি একটু করি স্যার, যে দেখা যায় আপনি স্যার বলছিলেন যে অনেক জায়গায় করা হয়, প্রত্যেকটা ফার্মাসিতেই বা যে কোনো ধরনের দোকানগুলোতে দেখা যায় কি যে ডায়াবেটিক পরীক্ষা করার জন্য যন্ত্র আছে এবং করা হচ্ছে। তো এই যে এইগুলো যন্ত্র দিয়ে মানে ডায়াবেটিক পরীক্ষা করে সেটা আসলে কতটুকু আসলে আমরা নির্ভর করতে পারি, এটা আসলে কতটুকু এখন যে ডায়াগনোসিসের জন্য বা নিজের কন্ট্রোলের জন্য যে সমস্ত গ্লুকোমিটার আছে, এটা যথেষ্ট নির্ভরযোগ্য, ভালো মানে ভালো কোয়ালিটির আসলে থাকতে হবে, এটা নির্ভরযোগ্য। ওকে আমরা আরেকটু আলোচনা যাব। একজন দর্শক আছেন, তার ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি তুহিন বলছি লক্ষ্মীপুর জেলা থেকে। জি, আমার বয়স হলো 47 বছর। আমি ডায়াবেটিস রোগী না, আমি কখনো ডায়াবেটিস ওষুধ খাইনি। গত 6 তারিখে আমার ডায়াবেটিস সকালবেলা খালি পেটে পেয়েছি 5.9, 9 তারিখে পেয়েছি এবার 4.9, কালকে পেয়েছি 5.3। যখন 4.9 পেয়েছি তারপরে আমি একটু চিনি খেয়েছি, কিন্তু আমার চোখে ঝাপসা লাগে এবং মাথায় একটু ঘুরানি দিয়ে উঠে। এটার জন্য আমি কি করবো, আমার কি করা উচিত একটু জানতে চাই। এটা যদি ইদানিংকালে হয়ে থাকে, ওনার এখন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। কিন্তু ওনার যে ব্লাড সুগার যে লেভেলগুলো বলছে, সেটা দেখা যাচ্ছে তার ডায়াবেটিস নাই। দর্শক, অনেক ধন্যবাদ আমাদের প্রশ্ন করার জন্য। যদি স্যার হাইপোগ্লাইসেমিক কোন ধরনের খারাপ লাগা থাকে বা কিছু থাকে, তাহলে সেটা ডক্টরের সাথে 4.9 এ হাইপোগ্লাইসেমিয়া হবে। হ্যাঁ, মানে ডক্টর শরণাপন্ন হয়ে তার খাবার দাবারের ডায়েট কিছু পরিবর্তন করলে হয়তো ভালো হবে। এখানে কিন্তু আরেকটা কথা আমি বলতেছি, মানুষের একটা ভুল ধারণা আছে। সেটা হলো হাইপোগ্লাইসেমিয়া কখনো না খেয়ে তো হবে না। হাইপোগ্লাইসেমিয়া হবে অসুখে বা ওষুধে, এছাড়া কোনোভাবে হাইপোগ্লাইসেমিয়া হবে না, বুঝছেন না? মানুষ যদি হাঙ্গার স্ট্রাইক করে ধরুন কথা সে মরেও যায়, তাতে ব্লাড সুগার কমে মারা যাবে না। শরীর তার ব্লাড সুগারটা মেনটেনই করবে, বুঝলেন না? হাইপোগ্লাইসেমিয়া হওয়া মানে ওষুধে হয়েছে বা অসুখে হয়েছে। স্যার অনেক ধন্যবাদ। এখানে স্যার একটা বিষয় থাকবে যে আপনি স্যার বলছিলেন যে প্রত্যেক বছরে একবার পরীক্ষা নিরীক্ষা করা উচিত। যাদের স্যার ফ্যামিলিতে ডায়াবেটিস আছে এবং যেটা ডায়াবেটিস যেহেতু ফ্যামিলি থেকে আসে, তাদেরকে আসলে অনেক আগের থেকেই সচেতন হওয়া উচিত কিনা এবং তা প্রতিরোধ করার জন্য, যে আমার বাবা বা মার ডায়াবেটিস আছে, আমি প্রতিরোধ করতে চাই, আমি ডায়াবেটিক পেশেন্ট হতে চাই না, সেটার জন্য স্যার কি কি বিষয় খেয়াল করবে এবং কখন থেকে খেয়াল করবে? দেখুন, ডায়াবেটিস হওয়ার পিছনে কারণ হলো দুইটার কম্বিনেশন। একটা হলো বংশগত প্রভাব, যেটা জিন বলেছে, জেনেটিক ইনফ্লুয়েন্স বলছে, আর একটা হলো পারিপার্শ্বিক প্রভাব।
তো আমাদের জেনেটিকের যে প্রভাবটা আছে এটা তো মডিফায়েবল না, কেউ তো আর ইচ্ছে নিজে পছন্দ করে বাপ মা পছন্দ করে পৃথিবীতে আসতে পারবে না, এবং বাপ মাও পছন্দ করে সন্তান পৃথিবীতে আনতে পারবে না। তো এটা তো মডিফায়েবল না, মডিফায়েবল হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। তো কী হলো, প্রধানত হলো যে সব মানুষেরই তো সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা উচিত, মুটিয়ে যাওয়া উচিত না, এক্সারসাইজ ঠিকমতো রেগুলার একটা কায়িক পরিশ্রম করা। ডায়াবেটিসের জন্য বা যাদের বংশে ডায়াবেটিসের প্রভাব বেশি তারা আরও সচেতন হবে, এই তো। আর সব লোকেরই সচেতন হওয়া উচিত, কিন্তু তাদের বিশেষ করে হবে। এই যে বংশগত প্রভাব আছে সেটা আপনি কী করে বুঝবেন? একটা হলো যে আপনার বংশে যদি ডায়াবেটিস থাকে, ধরেন আপনার কারণ মা বাবার থাকলে একজনের থাকার চেয়ে বেশি সম্ভাবনা থাকবে। যমজ যদি ভাই বা যমজ থাকে, এক ভাই আর এক যমজ ভাই আছে, তাহলে এক যমজ ভাইয়ের হলে অন্য ভাইয়ের অচিরি হয়ে যাবে, বুঝলেন না? তো সুতরাং বংশগত প্রভাবটা কতখানি আছে সেটা তো করতে হবে। তা যাদের বংশগত প্রভাব আছে, যে মা বাবা দুইজনের বা ভাই বোন তাদের আছে, তাদের আরও সচেতন হতে হবে। আমরা এসে একটু আপনার সাথে আলোচনা করব যে আমরা যে ইনসুলিনটা অনেক সময় দিতে চাই ডক্টররা, কিন্তু পেশেন্ট নিতে চান না, এটা আসলে ভয়াবহতা কতটুকু বা জটিলতাটা কতটুকু তৈরি হতে পারে, এটা একটু যেমন তার আগে স্যার একটা ছোট্ট বিরতি আছে, স্যার বিরতিটা নিয়ে আসছি। সুপ্রিয় দর্শক, মেরিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটির এ পর্যায়ে সময় হয়ে এসেছে ছোট্ট একটি বিরতিতে যাবার। বিরতির পর ফিরে আসছি, থাকবেন আমাদের সাথে। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে এলাম মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে আমরা কথা বলছিলাম ওয়ার্ল্ড ডায়াবেটিক ডে নিয়ে, এবং আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন অত্যন্ত সুনামধন্য স্বাধীনতা পদকপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার AK আজাদ খান স্যার। স্যারের কাছ থেকে শুনছিলাম অনেকগুলো কথা, আমাদের অনেক দর্শক ফোন করছিলেন যে যখন ওরাল ডায়াবেটিক ওষুধগুলো বা মুখে খাওয়ার ওষুধগুলো দিয়ে কন্ট্রোল করা যায় না, দেখা যাচ্ছে কন্ট্রোল হচ্ছে না, তখন আমরা হয়তো বা ইনসুলিন সাজেস্ট করি। তো এই জায়গা থেকে অনেকে ডিনাই করেন, আরেকটা ডক্টরের কাছে যান, ঘুরে ফিরে দেখা যায় যে সময় নষ্ট করেন, কিন্তু ডায়াবেটিকটা কিন্তু অনিয়ন্ত্রিত। সেই জায়গাতে স্যার যদি বলেন যে ইনসুলিন না নেওয়াটা আসলে তখন কতটুকু ক্ষতি হতে পারে বা কতটুকু জটিলতা তৈরি করতে পারে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ধন্যবাদ। প্রথম কথা হলো, আমি শুরুতেই বলেছি যে ইনসুলিনটা হলো জীবন রাখার জন্য অপরিহার্য। সুতরাং যদি ইনসুলিন শরীরে না থাকে, সে ইনসুলিন না নিলে সে বাঁচবে না। সে টাইপ 1 ডায়াবেটিস যারা, তারা শুরুর থেকে কিন্তু ইনসুলিন দিয়েই চিকিৎসা করতে হবে তাকে, এক নম্বর। এখন যারা টাইপ 2 ডায়াবেটিস, যেটা মহামারী, সেটা আমি শুরুতেই বলেছি যে যারা শুরুতে তার ইনসুলিন সাধারণত লাগে না, সিমটমও থাকে না হয়তো, সেটা বলেছি। কিন্তু যদি তার ইনসুলিন সিক্রেশন ক্যাপাসিটি বেশি কমে যায়, তাহলে পরে ইনসুলিন না নিয়ে কন্ট্রোল হবে না তো তার। এখন একটা কথা হলো যেটা, যে ইনসুলিন একবার নিলে কি নিতেই থাকতে হবে, এটা হলো প্রশ্নটা আপনি করেছেন। এটা ঠিক যে শুরুতে যদি ইনসুলিন নেওয়া কন্ট্রোল করা হয়, মানে মুখের ওষুধের সাথে, তাই কন্ট্রোল হয়ে গেলে আবার হয়তো সে ইনসুলিন উড্র করে মুখের ওষুধেও হতে পারে। এখানে কিন্তু আগেই বলছি, ডায়েট অ্যান্ড ডিসিপ্লিন ওরা তো আছেই, সেটা তো আছেই। এমনকি যে যদি ওজন আধিক্য থাকে সেটা কমিয়ে আনা, সে তো আছেই। তো সুতরাং ইনসুলিন নিলেই যে আবার ওষুধে ফেরত যাওয়া যাবে না, সে কথা ঠিক হতে পারে। কিন্তু এটা কিন্তু বিশেষভাবে আমি এমফাসাইজ করছি যে ইনসুলিনের তৈরির মাত্রাটা যদি বেশি কমে যায়, তার ইনসুলিন নিতেই থাকতে হবে। ব্লাড সুগার যদি খুব বেশি বেড়ে যায়, তাকে আমরা বলি গ্লুকোটক্সিসিটি, তখন ওটা কমিয়ে আনলে আবার অনেক সময় যেটুকু ইনসুলিন আছে তাতে হয়ে যায়। সুতরাং আমাদের একজন দর্শক আছেন, ফোনটা সেরে আমরা আবার আলোচনায় আসছি। জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি আজিজুল হক মোহাম্মদপুর থেকে বলছি। আমি 35 বছর যাবত ডায়াবেটিস, এখন আমার 13-14 পাওয়া যায়। এরপরেও এবার ইনসুলিন দিচ্ছে 20-30, আর এম্পা
আমার ক্ষতি হবে? আমি তার কথাটা বুঝছি। এমপার সাথে আপনি কি খাচ্ছেন? এম্পার সাথে খাইতেছি। হ্যালো, জি, এমপার সাথে কি খাচ্ছেন? বোধহয় মেটফরমিন হবে। জি। জি। আচ্ছা, এখন ওনার প্রশ্নটা হচ্ছে যে এই দুটো ডাক যে সে একসাথে খাচ্ছে এতে কি তার আবার কখনো হাইপোগ্লাইসেমিক বা বেশি খারাপ কোনো অসুবিধা হওয়ার সম্ভাবনা আছে কিনা? দেখুন, মুখের যে ওষুধ দুটার উনি নাম বললেন সেইগুলোতে সাধারণত হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায় না, কিন্তু তার সাথে ইনসুলিন যদি করতে হয় তাহলে হাইপোগ্লাইসেমিয়া হওয়ার সম্ভাবনা বাড়বে। সুতরাং সেইভাবে হিসাব করে আনতে হবে। আমি শুরুতে একটা জিনিস বলতে পারিনি, সময় হবে, সেটা হলো যে এখন বর্তমানে ইনসুলিনের যে ভীতিটা আছে ইনজেকশনে, সেটা কিন্তু সাইকোলজিক্যাল ভীতি। কারণ ইনসুলিন দেওয়ার ডেলিভারি এখন এইরকমই সোজা এবং এইরকমই কোনো ব্যথামুক্ত যে একটা পিঁপড়ার কামড়েও, ধরেন আপনি একটা লোক ঘুমিয়ে আছে তখন ইনসুলিন সে টেরই পাবেন, জানবেই না, সে বললেন না। কাজে এটা নেওয়াটা একেবারেই সোজা এবং কোনো ব্যথা ট্যাথা নাই। এটা ইনসুলিনের যে ভীতিটা সাইকোলজিক্যাল, বললেন না। এবং আবার বলছি যে শুরুতে যদি কন্ট্রোল করে আনলে পরে হয়তো ইনসুলিন উইথড্র করা যেতে পারে, বললেন না। এখানে একটা উদাহরণ দিয়ে আমি বোঝাবো। দেখুন, আপনি ঘোড়ার পিঠে চললেন, তো ঘোড়াকে চাবুক দিলে ঘোড়া জোরে চলে না, চলে, কিন্তু ঘোড়ার একটা ম্যাক্সিমাম স্পিড আছে, সেখানে পুছে গেলে আর চাবুক দিলে তার ঘোড়া এর বেশি যেতে পারবে না, তাই না? বরং তখন চাবুক দিলে ঘোড়াটা টায়ার্ড হয়ে আরও কাউন্টার প্রোডাক্টিভ হয়ে যাবে। ওই ইনসুলিনটাও সেরকম, যে আপনার মুখের ওষুধ খেয়ে যদি কন্ট্রোলে না আসে তো বেশি ওষুধ দিলে কাজ হবে না, তখন ইনসুলিন নিতেই হবে তাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা হচ্ছে যে স্যার, দেখা যায় কি যে মানে ওষুধ দেওয়া হয়েছে, ডক্টর প্রেসক্রাইব করেছেন এবং তারা বছরের পর বছর পেশেন্ট ওই ওষুধ নিয়ে যাচ্ছেন, আর ডক্টরের কাছে যাওয়ার দরকার মনে করছেন না, বা এটা ওষুধটা ঠিক আছে কিনা, বা কোনো কম্বিনেশন নিতে হবে কিনা, বা তার সাথে হয়তো তার পরে প্রেশারও এসছে বা হাইপারটেনশন হয়েছে, তো সেই ক্ষেত্রে কি ডাক্তার চেঞ্জ করতে হবে কিনা? এটা বেশিরভাগই আমাদের দেশে হয়ে থাকে। তো এই জায়গাতে স্যার আপনার কি সাজেশন থাকবে বা কি অ্যাডভাইস থাকবে আমাদের জন্য? দেখুন, প্রথম কথা হলো একজন ডায়াবেটিক লোক, আমি রুগী বলছি না, সে যদি তার ডায়াবেটিসের কন্ট্রোলটা সম্পূর্ণ শিখে নেয় এবং সে অ্যাডভাইস ফলো করে, তাহলে তার অতবার ডাক্তার কাছে যাইতে হবে না। যদিও কিছু একটু ব্যতিক্রম হলে তার ডাক্তার কাছে যাওয়া উচিত, এবং তার ব্লাড সুগার তো নিজেই বাড়িতে বসে দেখবে, যদি দেখে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে তখন ডাক্তার কাছে যাবে, তাই না? এবং যদি সে অ্যাফোর্ড করতে পারে তাহলে পরে কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং এর মধ্যে ঢুকে গেলে তো সবসময় দেখতে পারবে তার ব্লাড সুগার। এবং এখন বর্তমান বহু স্টাডিতে দেখা গেছে কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং এর আওতায় আসলে তার কন্ট্রোল অনেক বেটার হয়ে যায়, অনেক বেটার শিখে ফেলে এই খাবারটা আসলে ভালো হয়ে যায়। কারণ ডিসিপ্লিন এবং ডায়াবেটিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভালো দিকটা সেটা হচ্ছে যে তখন পেশেন্ট যেহেতু অনেক ডিসিপ্লিন থাকে, তার কিন্তু অন্যান্য অনেক সমস্যা থেকে কিন্তু সে জ্ঞানও বেড়ে যায়, সে তখন তো জানে যে এইটা খেলে বেড়ে যায়, ওইটা খেলে হয়তো অত বাড়ে না, ওইটা শিখে পারে সে। স্যার, এখানে একটু যেহেতু আজকে আপনি আমাদের সাথে আছেন, অনেক মিথ, অনেক ফ্যাক্ট, কিছু ভুল ধারণা ডায়াবেটিস নিয়ে প্রচলিত আছে, তো সবচেয়ে বেশি ভুল ধারণাগুলো কি থাকে ডায়াবেটিস নিয়ে, যেটা আসলে আমাদের ক্লিয়ার করা উচিত? দেখুন, ডায়াবেটিস সম্বন্ধে অনেক মিথ আর ভুল ধারণা তো আছেই। প্রথম ভুল ধারণাটা হলো যে মা বাবার ডায়াবেটিস হচ্ছে, বংশে হয়েছে বা আমার তো হবেই, এটা ভুল ধারণা। বললাম তার হওয়ার প্রবণতা বেশি, কিন্তু ডায়েট আর ডিসিপ্লিন দিয়ে সেটাকে মেইনটেইন করতে করলে পরে তার বেশি। এক নম্বর ভুল ধারণা। দ্বিতীয় নম্বর হলো ডায়াবেটিস হলে পরে আমি তো গেছি, তাই না? সে যদি ডায়াবেটিস কন্ট্রোল শিখে নেয় আর ঠিকমতো কন্ট্রোল করে তাহলে সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারবে কোনো জটিলতা ছাড়াই। তিন নম্বর হলো অনেকে মনে করে লুকিয়ে রাখে, তো ডায়াবেটিস হওয়ার জন্য সে অত দায়ী না, তো সেটা লুকাবার কিছু নাই। তো বস্তুতপক্ষে অনেক দেশে ডায়াবেটিককে রুগী বলা হয় না, ডায়াবেটিক এই যে ইনসুলিন নেবেন, ইনসুলিনকে ওষুধ বলা হয় না, কারণ এটা তো হলো রিপ্লেসমেন্ট। আপনার শরীরে ইনসুলিন কমে গেছে বা ইনসুলিন কার্যকর না বেশি, তাই আপনাকে নিতে হচ্ছে, এটা তো ঠিক ওই রকম ওষুধ, ওই অর্থে ওষুধ নয়। তো
সুতরাং আবার একটা হচ্ছে অনেকে মনে করে ছোঁয়াচে রোগ, ডায়াবেটিস রোগীর সাথে থাকলে তার ছোঁয়াচে, কারণ ওই যে বিভিন্ন পেশাবে ইনফেকশন, কারণ ডায়াবেটিস হলে তো আনকন্ট্রোল থাকলে ঘন ঘন প্রস্রাব হয়, তখন মনে করে প্রস্রাবের যে রাস্তার অসুখের সাথে সম্পর্কিত, এই অসুখটা তো প্রস্রাবের রাস্তায় নয়, এটা তো মেটাবলিক ডিসঅর্ডার। সুতরাং এরকম বহু ইয়ে আছে, যেমন ধরেন মাটির নিচে জিনিস খাওয়া যাবে না, বললেন না, মানে মানে মূল জাতীয় যে খাবারগুলো সেগুলো খাওয়া যাবে না, খাওয়া যাবে না তা তো নয়, বললেন না, এটা তো ভুল ধারণা। এবং আগে শুরুতেই বলছি যে এখন ডায়াবেটিক রোগীর ডায়েট আর একজন সুস্থ লোকের ডায়েটের বিশেষ ফারাক নাই। ওজন বেশি থাকলে সে কম ক্যালোরি জিনিস খাবে ওজন কমায় আনার জন্য, এবং যে সমস্ত খাবারে ডাইরেক্টলি গ্লুকোজ বা সুগার আছে সেটা সে অ্যাভয়েড করবে, বুঝলেন না। এবং যে যেমন আর একটা ভুল ধারণা আছে, এখন ডায়াবেটিক লোক যে না খেয়ে থাকলো, ডায়াবেটিক লোককে না খেয়ে থাকলে কিন্তু হবে না, কারণ সে খাবারের ডিসিপ্লিন হতে হবে, কারণ সে তো যখন যতখানি ইনসুলিন তৈরি করা সে তখন ততখানি করতে পারে না, সুতরাং তাকে ডিসিপ্লিন হবে খাইতে হবে। যেমন একজন লোক যদি একবেলা অনেক ভুরি ভোজন করে ফেললো আর 2 বেলা খেলো না, তাতে হয়তো তার তেমন অসুবিধা হবে না, যদি এটা স্বাস্থ্যসম্মত নয়। কে এখন ডায়াবেটিস তা পারবে না, তাকে ডিসিপ্লিন ভিত্তিক খেতে হবে। স্যার, আমরা যেহেতু আজকে বিশ্ব ডায়াবেটিক্স দিবস এবং আপনার কাছ থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমরা নিয়েছি এবং অনেকগুলো দর্শকও ফোন করেছিলেন, বাট সার্বিকভাবে যদি আমরা একটা কথাই বলতে চাই, আসলে ডায়াবেটিসকে যদি আমরা প্রতিরোধ করতে চাই ডায়াবেটিসকে, সেক্ষেত্রে আমরা কি কি করতে পারি সেটা যদি আমাদের সাথে শেয়ার করেন। আমরা একদম শেষ পর্যায়ে আসি, যদি আপনি আমাদের সাথে এই প্রতিরোধমূলক কিছু বিষয় আমাদের সাথে শেয়ার করেন। আমি দর্শকদের উদ্যোগে একটা কথা বলছি যে ডায়াবেটিস যে মহামারী, এটা বহুলাংশেই প্রতিরোধ করা যায়, শতকরা 75% বেশি প্রতিরোধ করা যায়, এবং আমি মনে করি যে এটা প্রতিরোধ করাটা আমাদের সবার কর্তব্য, ধর্মীয় কর্তব্য। আমি নিজে সচেতন হই। এই প্রতিরোধটা আসলে স্যার কিভাবে করতে পারবো আমরা? কি খাবার দাবার, বা আপনি যদি একটু আমাদের স্পেসিফিক করে দেন যে মানে প্রতিরোধমূলক ব্যবস্থা কি কি করতে পারি? বললাম যে সবকিছু যে ডায়েট ড্রাগ ডিসিপ্লিন এটা হই যাতে। আর দ্বিতীয়টা হলো ডায়াবেটিস যদি হয়েই যায় তাহলে মনে করবেন না যে আকাশ ভেঙে পড়ে গেল মাথায়। আপনি যদি ডায়াবেটিসের কন্ট্রোল রাখেন, কন্ট্রোলটা শিখে নেন, তাহলে পরে আপনি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। অনেক ধন্যবাদ স্যার। আজকে আমাদের বিষয়টিতে যেটা ছিল থিমটা নিয়ে কথা বলেছিলাম যে ওয়ার্ক লাইফের স্ট্রেসটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। স্ট্রেস ম্যানেজমেন্ট করে যদি আমরা আসলে আরও ডিসিপ্লিন করে লাইফ লিড করতে পারি, তাহলে কারণ আমাদের কাজ তো আসলে করতেই হবে। তো স্যারকে আমরা অনেক ধন্যবাদ জানাতে চাচ্ছি যে স্যার আপনার অনেক মূল্যবান সময় থেকে আমাদেরকে কিছু সময় দেওয়ার জন্য। আমাকে ডাকার জন্য ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদের সাথে জয়েন করার জন্য। সুপ্রিয় দর্শক, মেরিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে আজকে আমরা কথা বলেছিলাম বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে, এবং আজকের যে থিমটি ছিল যে মানে ওয়ার্ক প্লেসে কীভাবে ডায়াবেটিকটাকে আসলে আমরা সচেতনতা তৈরি করে আরও ভালো রাখতে পারি যারা কর্মজীবী মানুষ আছেন তাদের জন্য। আমাদের সাথে প্রথিতযশা ডক্টর জয়েন করেছিলেন ডক্টর AK আজাদ খান স্যার, এবং আমরা অনেক মানে খুশি যে আজকে স্যার আমাদেরকে অনেকগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে আমাদেরকে হেল্প করেছেন। অনেক দর্শক ফোন করেছেন। দর্শক যারা প্রোগ্রামটি দেখতে পারেনি তারা লিঙ্কে জয়েন করে প্রোগ্রামটি দেখে নেবেন। আবারও দেখা হবে আগামী পর্বে। ততদিন পর্যন্ত অপেক্ষা থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।